কি বউ, মেলা কেমন ঘুরলে? হ্যাঁ গো, দারুণ ঘুরলাম। কথা বলতে বলতে নিতাই আর তার স্ত্রী সুরমা মেলা থেকে বেরিয়ে আসছিল। নিতাইয়ের হাতে ধরা ছিল জিলিপির প্যাকেট। চাঁদের আলো সমগ্র চরাচর জুড়ে ছড়িয়ে পড়ছিল। যাই হোক, পথ চলতে চলতে ওরা দূরে দেখতে পেল একটা নদী। খেয়া পার করলেই নিজের গ্রামে পৌঁছে যাবে ওরা। মাঝিকে নিতাই একবার তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ও মাঝি ভাই, যাবে নাকি? উঠে আসুন। ওরা উঠে পড়লো নৌকায়। নৌকার বৈঠা বাইতে শুরু করলো মাঝি। সুরমার পরনে ছিল দামি সোনার রত্ন খচিত হার। সেই দিকে মাঝি একবার চাইল। নৌকা চালাতে চালাতে যখন মাঝ নদীর বুকে এসে পড়েছে নৌকা, তখন মাঝি ক্রুদ্ধ কণ্ঠে বলল, ওই সোনার হারটা আমাকে দে। আচমকা এই কথা শুনে ওরা দুজনেই চমকে উঠল। নিতাই বলল, কি হলো মাঝি, এমন ধমক দিয়ে কথা বলছো কেন? তাহলে যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দিয়ে দে ওই হারটা, নইলে কিন্তু। কথা শেষ করার আগেই কোমরের মুজ থেকে একটা ধারালো ছুরি বের করলো মাঝি। নিতাই বাধা দিতে গেলে তাকে আগে শেষ করলো মাঝি। ভয় পেয়ে সুরমা তার হারটা গলা থেকে খুলে দিল সেই মাঝিকে, কিন্তু মাঝি তাকেও শেষ করলো। তারপর সুরমার দেহটা ফেলে দিল জলে। পরদিন সকালে হরিচন্দ্রপুরের অরণ্য ঘেরা একটা মোহনার তীরে ভেসে উঠল নিতাইয়ের লাশ। গ্রামে যেন দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল। মোড়ল মশাই বিশ্বচন্দ্র মল্লিক তার দাওয়ায় বসে পায়ের উপর পা তুলে তখন তামাক সেবন করছেন। এই সময় দেখা গেল ন্যাপলা দৌড়ে দৌড়ে আসে। ন্যাপলাকে উদ্দেশ্য করে মোড়ল মশাই বললেন, আরে ওটা ন্যাপলা না, এমন ভাবে ছুটে আসছে যেন ব্যাপার কি শুনি। সে মোড়ল মশাইয়ের দুই পা জড়িয়ে ধরে বলল, মোড়ল মশাই, আপনি আমাদের গ্রামের মা বাপ, দয়া করে এই চরম সংকট থেকে আমাদের রক্ষা করুন। মোড়ল মশাই ন্যাপলার কান্না দেখে তার প্রতি দয়া পরবশ হয়ে মাথায় হাত দিয়ে বললেন, কেন রে বেটা, কি হয়েছে? আমার মা বাবা কাল রাত্রি থেকে ঘরে ফেরেনি। বাবা কোনো এক জায়গায় কাঠের কাজ করতে গিয়েছিল, সেই দুপুরবেলা বেরিয়েছিল, কিন্তু তারপরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে তবু আসছে না দেখে মা বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমাকে খেতে দিয়ে বললেন, পরে ন্যাপলা, তোর বাবা এখনো ফিরছে না কেন বলতো? এত দেরি তো করে না। তারপর দুপুর থেকে একটা দাঁড় কাক যেভাবে ডাকছে, তাতে তো আমার মনটা বড্ড কু গাইছে। সত্যি আমিও দেখলাম পেল্লাই সাইজের একটা দাঁড় কাক নির্নিমেষ চোখে তাকিয়ে আছে আমাদের ভিটের দিকে। সেই সাথেই তুলসী তলার তুলসী গাছটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। বাবা ন্যাপলা, তুই একটা কাজ কর, দড়ি খিল দিয়ে বসে থাক। আমি না ফেরা অবধি তুই কিন্তু কোথাও যাস নে রে। আমি ওই সময় মায়ের আঁচল জড়িয়ে কেঁদে উঠলাম। না, আমি তোমাকে একা যেতে দেবো না। এত অন্ধকার, তুমি বাইরে কিভাবে বাবাকে খুঁজবে? চলো না, চলো না, আমি তোমার সাথে চাই, তাহলে তোমার পাশে হেলিকপ্টার নিয়ে খুঁজতে পারবো। একবার না বললে কথা শুনতে হয়। আমি তাড়াতাড়ি চলে আসবো। এই বলে মা আমাকে একা রেখে চলে গেলেন। তারপর সেই যে গেলেন, আর ফিরে এলেন না, আর ফিরে আসেননি। খোকা, তুই কি সকালে মায়ের খোঁজ করেছিলি? হ্যাঁ, আমি সমগ্র গ্রাম চষে ফেলেছি,
তারপর নদীর ধারে যে বালি ঢিবিটা আছে সেখানেও দেখলাম মায়ের দেহটা কেউ যেন পুঁতে রেখে দিয়েছে, আর বাবার দেহটা গাছের সাথে উল্টো ভাবে বাঁধা আছে। ऐसा पहले पाओ फिर खेलो, पहले अकाउंट में पाओ फिर खेलो, ये हमारा ওটা গাছের সাথে উল্টো ভাবে বাঁধা আছে। সর্বনাশ, বলছিস কি? চল তো একবার গিয়ে দেখে আসি। সকলেই মোড়ল মশাইয়ের সাথে নদীর ধারে গেল। বলতে গেলে 20-25 জন চলল মোড়ল মশাইয়ের পেছনে পেছনে। মোড়ল মশাইয়ের কথা শুনে ওরাই বালির স্তূপ থেকে বের করলো দেহটা। দেখা গেল ওই নারী দেহটা ন্যাপলার মায়েরই বটে, কিন্তু তার ঘাড় আর সোজা হয় না। কেউ যেন একটা প্রবল আক্রোশের সাথে ঘাড়টাকে মোটকে দিয়েছে, আর শরীর থেকে নিগড়ে নিয়েছে সমস্ত রক্ত, সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। নিজের মায়ের এবং বাবার এই শোচনীয় মৃত্যু দেখে ন্যাপলা আর থাকতে পারল না, সকলের সামনে কেঁদেই ফেলল। তাই দেখে মোড়ল মশাই তার কাঁধে একটা হাত রেখে আহত কণ্ঠে বললেন, ন্যাবলা, দুঃখ করিস না, কিছুই তো করার নেই। আমি দেখছি তোকে নিয়ে কি করা যায়। দুঃখ করিস না। কিন্তু এর পর ঘটল একটা ভয়ঙ্কর ঘটনা। গ্রামের নদীর ধারেই অনেক দিনের পুরনো একটা শ্মশান ছিল। ওই শ্মশানেই ন্যাপলার বাবা মাকে দাহ করবার জন্য চিতা সাজানো হয়েছিল। দুটো দেহ আনা হয়েছিল চণ্ডী মণ্ডপের সামনে, পাশাপাশি দুটো মৃতদেহ শুয়ে আছে। জগাডুম বলল, মোড়ল মশাই, এবার তাহলে মৃতদেহ দুটো শ্মশানে নিয়ে যাই। আপনি কি যাবেন আমাদের সাথে? না হে জগা, তুমি গিয়েই সৎকার করে দাও। যা টাকা লাগে আমি দিয়ে দেব। ওরা সবাই চলে গেলে মোড়ল মশাই বললেন, না, ভালো লাগছে না। এইভাবে একটা ছোট ছেলেকে অনাথ করে দিয়ে ওরা চলে গেল। কি ভাগ্যের পরিহাস ঈশ্বরের। উনি শুয়ে পড়লেন হ্যারিকেনের আলো নিভিয়ে। বাইরে তখন প্রচন্ড হারে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ঠিক এমন সময় দরজার বাইরে ঢোকার শব্দ করল। দরজার শব্দ শুনে উনি এইবার বিরক্ত হয়েই বললেন, ওফ, এইটা কারুর বাড়িতেই আসার একটা সময়। ধুত্তুর, দেখি কে আবার, কে? কিন্তু কোনো উত্তর এলো না। হারিকেন ধরিয়ে সেটাকে নিয়েই দরজার কাছে গিয়ে উনি দেখলেন দরজার তালা থেকে রক্ত বেরোচ্ছে। উনি ভয়ে পেয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুললেন। তারপর দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে ন্যাপলার মা, কিন্তু তার সেই সুন্দর রূপ আর নেই। ঝলসে যাওয়া দেহটা নিয়েই চলে এসেছে সে। মোড়ল মশাই ভয় পেয়ে বলে উঠলেন, আরে তুমি এখানে? কিন্তু তোমাকে না একটু আগেই। হ্যাঁ মোড়ল মশাই, আমি শুধু আপনাকে জানাতে এসেছি আমি আমার খোকাকে নিয়ে যাব, আর এই গ্রামের মানুষদের কেউ পরিত্রাণ পাবে না। আমরা এই 4 জন খুব শীঘ্রই শেষ করব সকলকে, যদি না আসল দোষী শাস্তি পায় তাহলে। এই বলে সে অট্টহাসি করতে করতে বাতাসে মিলিয়ে গেল। মোড়ল মশাই কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, বরং উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরের দিন সকালে স্ত্রীর
সর্বনাশ হয়ে যাবে। মোড়ল মশাই নবীন বলে একজনকে ডেকে পাঠালেন। তারপর বললেন, কিরে নবীন, তুই তো কালকে শ্মশান বন্ধুদের সাথে গিয়েছিলিস না? কি হয়েছে ওখানে? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা কি ফেরেনি? না মোড়ল মশাই, শ্মশান বন্ধুরা তো ভিতরে চলে গেল। তারপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচার তাগিদে আমি আর নেপলা দুজনেই একটা চালা ঘরে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু তারপর শ্মশানের ভিতর থেকে শুনতে পেলাম মর্মান্তিক আওয়াজ। আমরা ওই শব্দ শুনেই বৃষ্টি মাথায় করে ফিরে এসেছি। তার মানে আমার ধারণাই ঠিক। তুই এক কাজ কর, ভালো ওঝা থাকলে তাকে ডেকে নিয়ে আয়। যা 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 যা, দেরি করিস না। আপনি কি আছেন? আমার যে খুব দরকার। চলে আয় ভিতরে, এই দরজাটা খুলে দে। দরজাটার পাশ দিয়ে একটা কালো ছায়া মূর্তি চলে যেতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে পড়ল নবীন এবং মোড়ল মশাই। সামনে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের আগুনে ওরা দেখতে পেল ঘর ভর্তি শুধু কঙ্কাল সাজিয়ে রাখা দেওয়ালে দেওয়ালে। তারা ভয় পেয়ে ফিরেই যেতে যাচ্ছিল, কিন্তু ওই সময় দরজাটা বন্ধ হয়ে গেল। এইবার ওই গুণিন তাদের দিকে চাইলেন। মোড়ল মশাই আর গ্রামের ছেলে কাতরভাবে অনুরোধ করল, আমাদের গ্রামের বিপদ থেকে একটু উদ্ধার করুন। অপমৃত্যু যে লেগেই আছে, দয়া করে আপনি যদি কোনো প্রতিকার করেন তাহলে অনেক উপকার হয়। আমি যে তাকে দেখেছি, সে এসে আমাকে শাসিয়ে গিয়েছে। বলেছে যে আমি যদি দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি না দিই তাহলে যে আমার কপালে দুঃখ আছে। তোর গ্রামের নাম আর সেই সাথে যে বাড়ির সদস্যরা তোকে দেখে দিয়েছিল তাদের নাম বল। আর শম্ভু, ওই দিক থেকে আমার হাড়টা নিয়ে আয় তো, আর কিছুটা বালি ছড়িয়ে দে এখানে। গুণিন ওই হাড়টা রেখে সামনে বিছিয়ে রাখা বালিটার উপর অঙ্গুলি দেখিয়ে মোড়ল মশাইকে বললেন, নিন, লিখুন এখানে স্পষ্ট গোটা গোটা হরফে আপনার গ্রামের নাম লিখুন। মোড়ল মশাই কাঁপা কাঁপা হাতে বালির আয়তক্ষেত্রের মাঝে বড় বড় করে লিখল কালীগঞ্জ। তারপর সেইখানে ছোট করে লিখল ন্যাপলার মায়ের নাম গৌরী। এইবার গুণিন হাতে এক মুঠো ছাই নিয়ে হাতটা মুঠো করে 3 বার ঘুরিয়ে নিল ওই বালির উপরে। তার চোখ বন্ধ আর অস্পষ্ট স্বরে মন্ত্র পড়ে যাচ্ছে। ছাই ঘুরিয়ে দেওয়ার পর একটা ছোট মাপের কালো পাথর প্রথমে কপালে ঠেকিয়ে সে রাখলো একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে। সেইটা রেখে আবার মন্ত্রপাঠ শুরু করলো। মন্ত্রপাঠ করে গুণিন এইবার ওই পাথরে ফু দিল। পাথরটা ধীরে ধীরে বালির উপরে দাগ কেটে বাম দিকে চলে গেল। তাই দেখে গুণিন একটু বিচলিত হয়ে পড়ল। বিচলিত হয়ে তার কপালে পড়ল ভাঁজ। সে আবার সেই পাথরটাকে মাঝখানে রেখে গুচ্ছ প্রক্রিয়া শুরু করল, কিন্তু ফলাফল একই। এইবার গুণিন কথা বলে উঠল, মোড়ল মশাই, আপনার গ্রামে সত্যি দানবীয় শক্তি বাসা বেঁধেছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমার ছেলে যাবে আপনার সঙ্গে, কেননা আমার 3 দিন ধরে একটা কবচ প্রস্তুত করতে হবে, যার জন্য দরকার একটা কঠিন যজ্ঞ। আমি তো যেতে পারবো না, আমার ছেলে যাবে। মোড়ল মশাই একবার তাকালো ওই ছেলেটার দিকে, তারপর নমস্কার করে
চলে গেল। পরদিন ছেলেটা গেল সন্ধ্যার দিকে। সে একবার গ্রামটা ঘুরে দেখল, তারপর মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, বাবা আমাকে এখানে আপনার বাড়িতে ক্রিয়া করতে বলে গিয়েছেন। আমি এখানে ডেকে আনবো ওই অপশক্তিকে। আমি কাজ করে দেখলাম যে এখানে একসাথে 4টে অতৃপ্ত আত্মা আছে। তারা যদি এখানে থেকে শান্তি না পায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি আমার সীমিত শক্তি দিয়ে ওই আত্মাদের চেষ্টা করব ঠেকিয়ে রাখার, এবং তাদের জিজ্ঞাসা করব যে আসলে তারা ঠিক কি চায়। এই কথা বলে শম্ভু তার কাঁধের ঝোলা থেকে কিছু উপাচার সামগ্রী বের করে তার থেকে কিছু জিনিসপত্র বের করলো। একটা আগুনের মতো জ্বালিয়ে তার সামনে বসে পড়ল ধ্যানমগ্ন হয়ে। ধ্যানের সময় সে বারবার কি যেন ক্রুচ্ছ মন্ত্র আওড়াতে লাগছিল। হঠাৎ করেই একটা বিড়াল থেকে অন্ধকার পুড়ে তার সামনে এসে দাঁড়ালো। বিড়ালটার চোখ জলজল করে জ্বলছিল। সেই দিকে তাকিয়ে ছেলেটা কি যেন একটা ছুঁড়ে দিল। তারপর বিড়ালটার রূপ ধীরে ধীরে পাল্টে গেল। সে পরিণত হলো একটা অজগর সাপে। ওই সাপ এইবার দ্রুত এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরল, এমন ভাবে জড়িয়ে ধরল যাতে সে মন্ত্র পাঠ করতে না পারে। কিন্তু শম্ভু ভয় না পেয়ে তার দেহে মালসার মধ্যে থেকে খুলে রাখা একটা তরল ছিটিয়ে নিল। নিমেষের মধ্যে সেই সাপ অদৃশ্য হয়ে গেল। সরে দাঁড়ান, এইবার কিন্তু ঝড়ের তীব্রতা আরো বৃদ্ধি পাবে, তাই খুব সাবধান। ওই আত্মারা আসার সময় কিন্তু আপনাদের শেষ করবে মুহূর্তের মধ্যে। দরকার পড়লে দরজায় খিল এঁটে দিন। মোড়ল মশাই ও তার স্ত্রী সোজা দালানে উঠে চলে গেল ভেতরে। ঘরের দরজার ঠিক পাশে ছিল একটা বড় মাপের জানালা। ওই জানালা দিয়ে উঁকি মারতে লাগলো স্বামী স্ত্রী। এইবার ওই ছেলেটির সামনে উপস্থিত হলো এক রাশ কালো ছায়া। ওরা এইবার তাকে ঘিরে ধরল। ছেলেটা নানাবিধ ভাবে তাকে নিরস্ত্র করতে করতে বলল, কে তোরা? কেন গ্রামের মানুষদের এইভাবে কষ্ট দিচ্ছিস?